আজকে যে বিষয়টা ডিসকাস করব সেটা হচ্ছে এফেক্ট অফ পাই বন্ডিং অন ইনঅর্গানিক রিঅ্যাকশন মেকানিজম। আমি একটু শুরু থেকে বলি যে যেখানে আমরা দেখেছি যে ইনঅর্গানিক রিঅ্যাকশনের ক্ষেত্রে যে সাবস্টিটিউশন রিঅ্যাকশনটা দুটো উপায়ে হতে পারে। একটা সাবস্টিটিউশন ইউনিমলিকুলার, যেটাকে আমরা SN1 বলেছিলাম, এবং SN1, আর একটা ছিল SN2 টাইপের রিঅ্যাকশন। এটা ছিল ইউনিমলিকুলার, এটা বাইমলিকুলার, এবং এই পাথটা থ্রু ডিসোসিয়েশন, and this path is through association। অর্থাৎ এখানে কি হয়, যদি ধরো একটা ML6 টাইপের কমপ্লেক্স হয়, সেখানে যদি আরেকটি যে ঘটনাটি ঘটবে, যদি ডিসোসিয়েটিভ পাথ ফলো করে, সেখানে কি ঘটবে, প্রথমে একটি লাইগেন্ড বেরিয়ে যাচ্ছে, এবং সেখানে দেখো একটি লাইগেন্ড বেরিয়ে যাওয়ার ফলে এখানে কোঅর্ডিনেশন নাম্বারটা কিন্তু রিডিউস করে গেল, 5 হয়ে গেছে। এখানে 6 ছিল, 5 হয়ে গেছে। এবার সেকেন্ড যেখানে সে হয়তো নতুন একটা লাইগেন্ড সেখানে এসে জুড়লো, এই সাবস্টিটিউশনটা ঘটলো, অর্থাৎ একটা লাইগেন্ড সাবস্টিটিউটেড হয়ে গেছে এই এক্স লাইগেন্ডটা দিয়ে, এবং এই পাথটা দেখো থ্রু ডিসোসিয়েশন একটা বন্ড কিন্তু ভেঙে গেছে, তারপরে এটা জুড়েছে। এখানে কি হতো, SN2 টাইপের যদি হতো, তাহলে এখানে কিন্তু প্রথম স্টেপেই এই রিঅ্যাকশনটা ML6 এখানে কিন্তু বাইমলিকুলার ওয়েতে হতো, এবং দেখা যেত যে এক্স লাইগেন্ডটা এখানে ফার্স্ট স্টেপেই জুড়ে যাচ্ছে, এবং এখানে ML6X এরকম একটা রিঅ্যাকশন ইন্টারমিডিয়েট বা ট্রানজিশন স্টেটের মাধ্যমে যাবে, যেখানে কোঅর্ডিনেশন নাম্বারটা কিন্তু বেড়ে গেছে। এখানে 6 ছিল, এখানে 6 প্লাস 1 7 হয়ে গেছে। এবং তারপর কি হচ্ছে, এইটা খুব ফাস্ট ওয়েতে এবার লাইগ্যান্ডটা বেরিয়ে গিয়ে ML5X এই রেজাল্টিং কমপ্লেক্সটা তৈরি হলো। সুতরাং এটা থ্রু অ্যাসোসিয়েশন, এটা গেল থ্রু ডিসোসিয়েটিভ পাথ। এখন এই রিঅ্যাকশনগুলোর ক্ষেত্রে এখানে যে লাইগেন্ডগুলো প্রেজেন্ট আছে তাদের একটা খুব ইম্পর্টেন্ট রোল থাকে, যে সেটা SN1 পাথে যাবে না SN2 পাথে যাবে, whether it is in associative or in dissociative mechanism. And that type of ligands which dictates the mechanism of the reaction is known as spectator ligand, অর্থাৎ দর্শক লাইগ্যান্ড। সে দর্শকের ভূমিকাটা পালন করছে, কিন্তু রিঅ্যাকশনটাকে ওইভাবে কিন্তু চালিত করছে। এবং এখানে দেখো লিখে রেখেছি এফেক্ট অফ পাই বন্ডিং বলছি, তার মানে যে লাইগ্যান্ডটা এখানে প্রেজেন্ট থাকবে সেই লাইগ্যান্ডের নেচারটার উপর নির্ভর করছে। অর্থাৎ সেই লাইগ্যান্ডটা যদি ইলেকট্রন ডোনেটিং এবিলিটি থাকে, শুধুমাত্র তার যদি কোনো ইলেকট্রন উইথড্রয়িং এবিলিটি না থাকে, কিরকম হতে পারে, ধরো আমরা ব্যবহার করতে পারি হাইড্রোক্সিল গ্রুপ, OH গ্রুপ যদি হয়, শুধু ইলেকট্রন ডোনেটিং এবিলিটি আছে। আবার অন্যদিকে এমন একটা লাইগেন্ড নিলাম যেখানে হয়তো দেখা যাবে যে তার ইলেকট্রন উইথড্রয়িং এবিলিটি আছে, অর্থাৎ সে ইলেকট্রনটাকে মেটাল থেকে টুয়ার্ডস ইটসেলফ টেনে নিচ্ছে, মানে মেটাল টু লাইগেন্ড একটা ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে। তাহলে দেখা যাবে যে কখন সেটা ডিসোসিয়েটিভ হবে, কখন সেটা অ্যাসোসিয়েটিভ হবে, সেটা আমরা একটা এক্সাম্পলের সাহায্যে এবার দেখে নেওয়ার চেষ্টা করি। দেখো এখানে আমরা একটা এক্সাম্পল ব্যবহার করেছি, যেখানে কোবাল্টের একটা কমপ্লেক্স নিয়েছি। এখানে H2O লাইগেন্ডটা এখানে সাবস্টিটিউট করছে ক্লোরিনকে, ক্লোরাইড গেট সাবস্টিটিউটেড। এখানে যদি তুমি চার্জটাকে কনসিডার করো, সে দিস ইজ N প্লাস, তাহলে অবশ্যই এখানে N+1 পজিটিভ হবে, বিকজ এখানে কিন্তু ক্লোরিনটা বেরিয়ে গেছে, তার জায়গায় অ্যাকোয়া মলিকুল ঢুকে পড়েছে। এখন এই রিঅ্যাকশনে এই যে L বলে যে লাইগ্যান্ডটিকে আমরা দিয়েছি, দিস ইজ কল্ড দ্য স্পেকটেটর লাইগ্যান্ড। স্পেকটেটর লাইগ্যান্ড এর কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল আছে এই রিঅ্যাকশনটা ঘটানোর ক্ষেত্রে। এখন আমরা দুটো এক্সাম্পল ব্যবহার করে নিই এই স্পেকটেটর লাইগ্যান্ডটাকে বোঝার জন্য। যদি ধরো একটা টাইপ A লাইগ্যান্ড নিচ্ছি, যেখানে আমি এখানে যে লাইগ্যান্ডটা ব্যবহার করব সেটা হচ্ছে হাইড্রক্সিল গ্রুপের মতো কেউ, অর্থাৎ যে কিনা এখানে এই সেই কোবাল্টটা স্পেকটেটর লাইগ্যান্ড, এখানে OH কে ব্যবহার করা হচ্ছে, এবং আমরা জানি যে ক্লোরিন উইল গেট এলিমিনেটেড। সেখানে কি হচ্ছে, যেহেতু OH লাইগ্যান্ডের এইটার একটা এবিলিটি রয়েছে টু ফর্ম টু ড্রিফটস অফ ইলেকট্রন অকার্স ইন দিস ওয়ে, এখানে OH লাইগ্যান্ডটা কিন্তু ইলেকট্রনটা কোবাল্টের দিকে ঠেলে দেবে। তখন কি হবে, দিস উইল রেজাল্ট দ্য উইকেনিং অফ দিস বন্ড। তখন কি হবে, ক্লোরিনের বেরিয়ে যাওয়াটা সহজ হয়ে যাবে, অর্থাৎ রিঅ্যাকশনটা কিন্তু এখানে থ্রু ডিসোসিয়েটিভ পাথ যাবে।
কিরকম হলো, এখানে যখনই ইলেকট্রনটা এখানে ইলেকট্রন শিফট করছে, there is some sort of double bond characteristic here, তখন অটোমেটিক্যালি এই বন্ডটা কিন্তু উইক হয়ে যাচ্ছে এবং ফাইনালি এই লাইগ্যান্ডটা বেরিয়ে যাবে এবং দেখা যাবে যে রিয়াকশনে এখানে এই যে কমপ্লেক্সটা ছিল এর কোঅর্ডিনেশন নাম্বারটা রিডিউস করে গেল, অর্থাৎ এইখানে একটা তোমার ডিসোসিয়েশন ঘটে গেল। তার মানে ডিপেন্ডিং অন দ্য নেচার অফ দিস লাইগ্যান্ড আমরা দেখছি এখানে একটা ডিসোসিয়েটিভ পাথ ফলো করছে। এগেইন আমরা একটা টাইপ 2 নিচ্ছি, বি টাইপের লাইগ্যান্ড নিচ্ছি যেখানে এর উল্টো প্রসেসটা, অর্থাৎ এখানে OH এর জায়গায় আমরা হয়তো নিলাম যার ইলেকট্রন উইথড্রয়িং এবিলিটি আছে, যেমন ধরো সেটা হতে পারে নাইট্রো গ্রুপ হতে পারে, সেই কমপ্লেক্সটাই ব্যবহার করা হচ্ছে। এখানে কিন্তু নেচারটা অন্যরকম, এখানে দেখো ইলেকট্রন উইথড্রয়িং এবিলিটি থাকলে তখন কিন্তু এখানে ডাবল বন্ড ক্যারেক্টারিস্টিকটা বেড়ে যাবে। এটা যত ইলেকট্রনটা উইথড্র করবে এইভাবে একটা ড্রেনেজ অফ চার্জ হবে, এখানে একটা ব্যাক ডোনেশনের এবিলিটি বাড়ছে, তখন কি হবে এখানে মেটাল টু লাইগ্যান্ড, আগে এখানে দেখো মেটাল টু, দিস ওয়াজ দ্য ফার্স্ট বন্ড which was sigma bond. Now this happens here, এখানে একটা পাই বন্ড ক্যারেক্টারিস্টিক চলে আসছে, তার মানে এ ড্রিফট অফ চার্জ অকার্স, এখানে মেটাল থেকে টুয়ার্ডস দ্য নাইট্রো গ্রুপ একটা ইলেকট্রন টার্ন চলে আসছে, তখন কি হবে along the vicinity of chlorine এখানে কিন্তু ইলেকট্রন ডেনসিটি কমে যাচ্ছে, তখন কি হবে একটা ইজিয়ার অ্যাটাক হতে পারে উল্টো দিক থেকে যে লাইগ্যান্ডটা আসছে। আমরা জানি যে ও H2O লাইগ্যান্ডটা এখানে ঢুকতে চলেছে এখানে, তখন দেখো এখানে কি হলো একটা অ্যাসোসিয়েটিভ পাথ ফলো করছে, কি হচ্ছে এখানে কমপ্লেক্সের নেচারটা, এখানে সাম সর্ট অফ ডাবল বন্ড ক্যারেক্টার হিয়ার, এখানে কি হচ্ছে ক্লোরিনটা আসছে এই দিক থেকে OH2, এই লাইগ্যান্ডটা ঢুকে পড়লো এবং এখানে একটা অ্যাসোসিয়েশন ঘটে গেল। তার মানে depending on the nature of this type of ligand, whether it is electron donating ligand or whether it is electron withdrawing ligand, a reaction can undergo through associative path or through dissociative path. এই সেকশনে যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে যে যখন স্পেকটেটার লাইগ্যান্ডের টাইপটা কিরকম, যদি দেখা যায় যে স্পেকটেটার লাইগ্যান্ড OH মাইনাস Cl মাইনাস, মানে যাদের ক্ষেত্রে শুধুমাত্র ডোনেটিং এবিলিটি রয়েছে, ইলেকট্রন ডোনেটিং এবিলিটি রয়েছে, তাদের ক্ষেত্রে দেখা যাবে যে সিস আইসোমারটা কিন্তু খুব তাড়াতাড়ি রিঅ্যাক্ট করে দেন দ্য ট্রান্স আইসোমার। এখানে লিখেছি দেখো স্পেকটেটার লাইগ্যান্ড অফ দ্য টাইপ OH minus Cl minus etc. The cis isomer reacts faster than the trans isomer. Cis isomerটা trans isomer থেকে আগে রিঅ্যাকশন করে। আমরা আগের যে সেকশনটা ছিলাম সেখানে দেখলাম যে সিস আইসোমার এই সমস্ত লাইগ্যান্ডের ক্ষেত্রে যেটা হয়, দে রিঅ্যাকশন, দ্য সাবস্টিটিউশন রিঅ্যাকশন গোজ থ্রু ডিসোসিয়েটিভ পাথ through a 5 coordinated transition state or reaction intermediate। তার মানে এখানে অবশ্যই পাই বন্ডিং এখানেও একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। কিভাবে সেটা আমরা এখানে একটু দেখার চেষ্টা করি। যে কমপ্লেক্সটা আমরা নিয়েছিলাম এটা যদি আমি সিস ভ্যারাইটিটা নিই, let us consider the cis isomer এবং স্পেকটেটার লাইগ্যান্ডটা L আমরা রিপ্রেজেন্ট করছি। সিস ফর্ম যেটা করা হচ্ছে এখানে অরবিটাল গুলো আমরা দেখাচ্ছি সিসের আইসোমারের ক্ষেত্রে, দিস ইজ ফর সিস আইসোমার। এখানে দেখা যাচ্ছে যে এই যে লাইগ্যান্ড অরবিটাল আর মেটাল অরবিটাল এই যে ইন্টারমিডিয়েটটা তৈরি হয়েছে এটা কিন্তু 5 কোঅর্ডিনেটেড রিঅ্যাকশন ইন্টারমিডিয়েট, যেটা আফটার দ্য এলিমিনেশন অফ ক্লোরাইড, এই যে আফটার দ্য এলিমিনেশন অফ ক্লোরাইড কিন্তু এই রিঅ্যাকশন ইন্টারমিডিয়েটটা রয়েছে তৈরি হয়েছে। এবং এখানে দেখো সিস আইসোমারের ক্ষেত্রে এখানে কিন্তু খুব সহজেই ওভারল্যাপটা হতে পারে। কিরকম হবে পরের স্টেপটা, ফর সিস আইসোমার this type of orbital overlap occurs without any arrangement. So after the elimination of chloride ion, the 5 coordinated reaction intermediate gets stabilized through this type of pi bonding. Cis isomers stabilize through pi bonding.
এবং এখানে ট্রান্সের ক্ষেত্রে কি হয় সেটা আমরা একটু দেখে নিই। দিস ইজ ফর ট্রান্স আইসোমার। আমরা প্রেজেন্টেশনটা অন্যভাবে করি। আমরা সিস, আগেরটা সিস ছিল, এবার এটাকে আমরা ট্রান্স দেখাচ্ছি। সেক্ষেত্রে স্পেকটেটার লাইগ্যান্ডের পজিশন দেখাচ্ছি। স্পেকটেটার লাইগ্যান্ড পাইসিমেট্রিক অরবিটাল পি পাই অরবিটাল রয়েছে। এখানে দেখা যাচ্ছে যে মেটাল অরবিটালের সঙ্গে কিন্তু লাইগ্যান্ড অরবিটালের প্রপার ওভারল্যাপ হচ্ছে না। এখানে এই 5 কোঅর্ডিনেটেড ইন্টারমিডিয়েটটা ট্রান্সের ক্ষেত্রে স্টেবিলাইজড করার জন্য একটা রিঅ্যারেঞ্জমেন্ট দরকার। সো ট্রান্স আইসোমার আন্ডারগোজ এ রিঅ্যারেঞ্জমেন্ট প্রসেস। কি হয়, সেখানে একটু অ্যাডজাস্ট করতে হবে ইন অর্ডার টু গেট প্রপার ওভারল্যাপিং। এখানে মেটালের অরবিটাল গুলো দেখাচ্ছি আমরা। এই যে স্পেকটেটার লাইগ্যান্ড, এটার পজিশনটাকে প্রপার ওভারল্যাপিং এর জন্য চেঞ্জ করছে। some sort of rearrangement in order to achieve the proper overlap. এই যে রিঅ্যারেঞ্জমেন্টটা ঘটানোর জন্য রিঅ্যারেঞ্জমেন্টটা ঘটানোর জন্য যে সময়টা লেগে যাচ্ছে, সেই জন্য ট্রান্স আইসোমারের ক্ষেত্রে রিঅ্যাকশন ইন্টারমিডিয়েটটা স্টেবিলিটি পেতে একটু সময় ব্যয় করছে। সেজন্য আমরা বলছি যে ফর স্পেকটেটার লাইগ্যান্ড অফ দ্য টাইপ OH minus Cl minus etc. the cis isomer reacts faster because cis isomer এর ক্ষেত্রে কোনো রকম রিঅ্যারেঞ্জমেন্ট দরকার নেই এই স্টেবিলিটি পাওয়ার জন্য, 5 কোঅর্ডিনেটেড ইন্টারমিডিয়েটটা স্টেবিলিটির জন্য। বাট ইন কেস অফ ট্রান্স আইসোমার, in order to achieve the proper overlap, that is the metal orbital and the spectator ligand orbital, to stabilize the reaction intermediate, a rearrangement is needed. That is the time. এখানে একটা টাইম ল্যাগ পড়ে যাচ্ছে, ওই টাইমটা লেগে যাচ্ছে, সেই জন্য ট্রান্স আইসোমার কিন্তু একটু দেরিতে রিঅ্যাকশন করছে। আমরা পরবর্তী ভিডিওগুলো নিয়ে আসবো, সেখানে আমরা ইফেক্ট অফ পাই বন্ডিং এর রেসপেক্টে ট্রান্স এফেক্ট ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা করব।